বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করা হবে। আমরা এই ভিডিওয়ে মূলত তোমাদের বইয়ের 22 পৃষ্ঠা এবং 23 পৃষ্ঠার কিছু অংশ নিয়ে আলোচনা করব, যার ভিতরে আমাদের 22 পৃষ্ঠার শুরুতে ও মাঝামাঝি অংশে লেখা আছে খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া। এই টপিকসটা নিয়ে আলোচনা করা হবে। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। শুরুতে দেওয়া আছে খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও শারীরিক প্রতিক্রিয়া। অনেক সময় দুধ, ফল, মাছ কিংবা মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ফরমালিন নামক বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। যদিও খাদ্য সংরক্ষণের আদৌ কোনো ভূমিকা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ফরমালিন বিষয়টা খুবই মানব শরীরের জন্য বিষাক্ত। এটা একটি রাসায়নিক পদার্থ, কিন্তু ঘটনা হচ্ছে কি এটা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিভিন্ন রকম ফলমূল, মাছ এগুলো সংরক্ষণের জন্য ফরমালিনটি ব্যবহার করা হয়। সংরক্ষণ বলতে যারা এগুলো মাছ, মাংস বা ফলমূল দুধে দিয়ে থাকে তাদের ভিতরের ধারণা যাতে এগুলো দীর্ঘদিন টাটকা থাকে, এই কারণে দেয়। খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এর ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ সরকারিভাবেই নিষিদ্ধ, কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ও বিবেকবর্জিত ব্যবসায়ী তারপরও ফরমালিনকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই খাদ্যগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, তারপর কিছু অসাধু আর বিবেকবর্জিত ব্যবসায়ী এগুলো খাদ্যে ভেজাল হিসেবে দিচ্ছে। উচিত এই ফলমূলগুলো বা খাদ্যদ্রব্যগুলো ধরে তাদেরই আগে খাওয়ানো। ব্যবসায়ী তারপরও ফরমালি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহার করছে। দীর্ঘমেয়াদী ব্যবহারে বদহজম, পাতলা পায়খানা, পেটের নাড়ি, নানা পীড়া, শ্বাসকষ্ট, হাঁপানি, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো মরণব্যাধি হতে পারে। রোগগুলোর নাম মুখস্থ রাখতে হবে। বদহজম মানে পেট খারাপ বলে যেটা, পাতলা পায়খানা, ডায়রিয়া, পেটের নানা পীড়া মানে পেটে জ্বালা যন্ত্রণা, শ্বাসকষ্ট, হাঁপানি, লিভার ও কিডনি নষ্ট। অনেক জায়গায় সিরোসিস থাকে, তার অর্থ নষ্ট। ক্যান্সারের মতো মরণব্যাধি হতে পারে। ফরমালিন দীর্ঘমেয়াদী ব্যবহারে মেয়েদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ হতে পারে। বিকলাঙ্গ মানে সুস্থ সন্তান হচ্ছে না, সন্তান দেখা যাচ্ছে কি অ্যাবনর্মাল হচ্ছে, অর্থাৎ সন্তান কোনো না কোনো দিক থেকে দেখা যাচ্ছে পঙ্গুত্ব বরণ করে, এমন ধরনের সন্তানও হয়। তারপরে বর্ণনা আছে বিভিন্ন ফল যেমন আম, টমেটো, কলা ও পেঁপে যেন দ্রুত পাকে, এর জন্য রিপেন বা ইথিলিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার হয়। সময়ের আগে আম বা পেঁপে এই জাতীয় যে পাকা ফলগুলো বাজারে বিক্রি হয় সেগুলো রিপেন বা ইথিলিন নামক রাসায়নিক পদার্থ যুক্ত করে দ্রুত কালার আনা হয়, যেমন তরমুজেও আনে। এগুলো ফল পাকানোর জন্য ব্যবহার করলে সে ফলকে 7-8 দিন বাজারজাত করা উচিত, কিন্তু তা না করে 2-3 দিনের মধ্যে বাজারজাত করা হয়। এতদিন ওয়েট করবে কিডা পরীক্ষা করছে? আসলে এইসব ব্যবসায়ীদের পিঠ মোটা করে জেলে ভরে দেওয়া উচিত। মানুষের জীবন আরও
ক্ষতিগ্রস্ত করছে। এতে রাসায়নিক পদার্থগুলোর কার্যকারিতা থেকে যায় এবং এ ধরনের ফল খাওয়ার ফলে মানব শরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে। চিন্তা করো, যখন বেগুন তোলা হয়, বেগুন একটা ফল না, বেগুন ওষুধ স্প্রে করে আগের দিনে, এবার যার কারণে বেগুনি পোকা থাকে না। বাজারে যে বেগুনি পোকা নেই সে বেগুন বেশি বিষাক্ত। এটা অস্বাভাবিক কথার মতো লাগলেও কথাটা চরম সত্যি কথা। বরঞ্চ যে বেগুনি পোকা আছে মানে ওখানে কেমিক্যাল ছিল না। ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, মানে পাকা কলা তৈরি করে এই প্রক্রিয়ায়। এটি এমন ধরনের যৌগ যা বাতাসে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে উৎপন্ন অ্যাসিটিলিন গ্যাস, যা পরবর্তীকালে অ্যাসিটিলিন ও ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। প্রয়োগ করা হয় ক্যালসিয়াম কার্বাইড, তৈরি হয়ে যায় অ্যাসিটিলিন ইথানল। ইথানল একটা মদের অংশ, অ্যাসিটিলিন একটা বিষাক্ত অংশ নামক বিষাক্ত রাসায়নিক পদার্থের রূপান্তরিত হয়। এটি স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতি করে। আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে, সেই জন্য আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী কালটার নামক হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করে। এতে ফল দ্রুত পরিপক্ক হয় এবং না পেকে দীর্ঘদিন গাছে থাকে। এটি স্বাস্থ্যের জন্য ভালো নয়। এসব বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার প্রতিরোধ করার জন্য ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা আইন আরও কঠিনভাবে প্রয়োগ করার জন্য ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে ব্যাপক প্রচার করে সমাজে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এই যে ভোক্তা আইন বা ভোক্তা অধিদপ্তরের বিষয় বলা হয়েছে, ভোক্তা অধিকার নিয়ে ভোক্তা আইন, এরা মূলত শাস্তি দিয়ে থাকে বা জরিমানা করে থাকে। এদেরকে জানালে সঠিক ব্যবস্থা নেবে। যারা এ ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করে এবং ফল পাকায়, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের উদ্যোগ নিতে হবে। এই ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ও জনগণের সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর প্রভাব ফেলতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় একটু না বললেই নয়। খেয়াল করে দেখো, একটা ফল মূল বা কোনো খাদ্যদ্রব্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যায় বা নির্দিষ্ট সময়ে তা পরিপক্কতা লাভ করে। যদি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করি, তাহলে তা আমাদের জন্য সঠিক ফল বয়ে আনবে না, বরং আমাদের জন্য ক্ষতির সম্মুখীন হতে হবে। পুরো মানব জাতি প্রকৃতির সাথে বাড়াবাড়ি করে আজ ধ্বংসের মুখে। এক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ব্যবসা লাভের জন্য এ ধরনের কাজ করে থাকে। সবাইকে তো ধরে শাস্তি দেওয়া যায় না। কিছু মানুষকে যদি ধরে শাস্তি দেওয়া হয়, একজনের দেখে 5 জন শিখবে। এভাবে এক সময় দেখা যাবে, অন্যান্য দেশের খবর কি জানি না, আমার দেশে আর এই খাদ্য বা ফলমূলে ভেজাল মিশানোর পরিমাণ কমে গেছে। হয়তো বা পুরোপুরি বন্ধ হবে না, অনেক কমে যাবে। তাই এই আইনটা প্রণয়ন করতে আমাদের ভোক্তা অধিদপ্তরকে জানাতে হবে। বাংলাদেশের সব ক্ষেত্রে বা সব পরিবেশে দুর্নীতি হয় না। ভোক্তা অধিদপ্তর আমার জানা মতে খুব ভালোভাবে এবং কঠোরভাবে এর ব্যবস্থা নেয়। এবং তুমি যদি তাদেরকে নিউজ জানাও, তোমার নামটি বললে তারা গোপনই রাখবে, যাতে তোমারও কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা তামাক ও অন্যান্য মাদকদ্রব্য নিয়ে আলোচনা করব।
তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।